কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন, এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই, ক্ষতি হয় না। বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন, সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে। যারা আসলে রাজনীতির আশপাশে নেই, তাদের কাজ হলো স্রেফ ধান্দাবাজি। এরকম একদম ধান্দাবাজ। আমরা অনেকেই ধারণা করেছিলাম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল চাইলেই এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারতেন এবং আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর বিষয়টি অ্যাভয়েড করা যেত। কিন্তু বাস্তবতা হলো মাহমুদুর রহমান নিজেই সাজা স্থগিতের আবেদন করেননি এবং তিনি চাননি তার সাজা স্থগিত করা হোক। গণত্রাণের 10 কোটি টাকা ব্যাংকে আছে, তার 8 কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। কখনো শুনি না কোনো ছাত্র সংগঠন বা ছাত্রদের পক্ষ থেকে উল্টা ত্রাণ তহবিলে টাকা দেয়, তাও 1 কোটি 2 কোটি না, 8 কোটি টাকা। বিএনপি যেটি স্বপ্নেও কল্পনা করে সেটি হলো বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে ক্ষমতায় আসবেন, এটি বিএনপির প্ল্যানে ছিল না। প্ল্যান বি, প্ল্যান সি তেও ছিল না। ফলে এই যে ইউনূসের যে জমানা, এই জমানাটাকে মোকাবেলা করার জন্য বিএনপিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং এটাই হলো এখন বিএনপির সবচেয়ে বিপদ এবং বিপদ। এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর সবকিছু হারাইয়ে নিঃস্ব হতে চলেছে কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। সেই সাথে সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর ইউনূস বিএনপি এবং জামায়াতদেরকে কোনভাবে কাজে লাগাচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এবং এই 14 দলের মিটিং এর পর তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, কয়েকটা দলের, জাসদ, ইনু, কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখা মাত্র গুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। এই ধরনের আলোচনা আমাদের কাছে পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। তার জন্য আজকে আমরা এনডিএম দল থেকে এই 14 দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে, আওয়ামী লীগ সহ 14 দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা কমপ্লেইন দায়ের করেছি যে এরা সবাই গণহত্যার আসামি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেন তাদের আয়তায় যেভাবে পড়ে, আইনটা তারা ভালো বুঝবেন, যেভাবে পড়ে সেভাবে যেন এই অভিযোগে তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আওতায় সঠিকভাবে আনা হয়। আমাদের প্রথম চাওয়া যে সঠিক তদন্তর মাধ্যমে দেশ জাতিকে সঠিকভাবে জানানো কতটা মোরাল ডেপ্রাভিটি ছিল এবং আছে এই 14 দলের জোটের নেতাদের ভেতরে এবং এই 14 দলের ভেতরে। জনগণের কাছে পরিষ্কার করা যে শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ হাসিনা না, এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। তো প্রথম কাজটা হলো জনগণের কাছে পরিষ্কার করা এবং এই দায়িত্ব মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে আইসিটি ট্রাইব্যুনালের। সো আইসিটিকে এই দায়িত্ব তারা যেন সঠিকভাবে পালন করেন সেই আর্জি করতে আমরা আজকে এসেছি এবং এই তদন্তর পর আমরা বিশ্বাস রাখি এনাফ এভিডেন্স পাবলিক ডোমেইনে আছে যে এই তদন্ত করলেই তারা পরিষ্কার জানবেন যে এই 14 দলই দায়ী গণহত্যার আদেশে। আর যদি দায়ী সাব্যস্ত ওনারা করেন, এরপরে সাজা কি হবে সেটা আজকে মাননীয় চিফ প্রসিকিউটরও জানালেন যে আইনের কিছু চেঞ্জ আসতে পারে, এগুলো ওনারা আরো ভালো জানবেন। যেভাবে আইনের চেঞ্জ আসবে, আইনের চোখে তাদের সাজা যেটা হওয়া উচিত সেটা হবে, সেটা হলেই আমরা মেনে নেব। রাজনৈতিক দলের বিরুদ্ধে কি ধরনের সাজা দরকার, এটা একটা ধরনের প্রশ্ন। আর এই যে 10 বছর নিষিদ্ধ ঘোষণা করা কোনো সংগঠনের বিরুদ্ধে বা কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে নিয়োজিত থাকে, মানবতা বিরোধী অপরাধটা হলো মুখ্য বিষয়। রাজনৈতিক দল, অর্গানাইজেশন, ব্যক্তি মুখ্য বিষয় না। মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী হবেন এবং এই জুলাই আগস্টে যে ধরনের গণহত্যার কথা আমরা বলছি, এটা শুধু মানবতা বিরোধী না ভাই, এটা যে কোনো ধরনের চিন্তাধারার বাইরে। মানে আমরা তো ভাই আহতদের সামনে ছিলাম, নিজেরা আহত হয়েছি, তারপর হাসপাতালে গেছি। আজকে মাননীয় চিফ প্রসিকিউটর যেভাবে বলছিলেন যে তরুণ বাচ্চাদের 16, 17, 18 বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে এবং এরা যারা জীবিত বেঁচে আছে, কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না। এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, তারা দল হোক, গোষ্ঠী হোক, অর্গানাইজেশন হোক, ব্যক্তি হোক, মিনিমাম তো ভাই 10 বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন, এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই, ক্ষতি হয় না। বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন, সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে।
ভীষণভাবে ক্ষতি করে। একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো, এটা এখন না, ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরা রাজনীতি পছন্দ করিনি, কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি, কিন্তু রাজনীতি ভালো জিনিস না, রাজনীতিতে যাওয়া যাবে না, এই আলাপ ছিল, কিন্তু এখন এটা আই হেট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে। এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে, এখনকার প্রজন্ম শিখে থাকে, তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই, তাদের কাজ হলো স্রেফ ধান্দাবাজি। এরকম একজন ধান্দাবাজ যেন কাদের সিদ্দিকী নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি। গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন। অবশ্যই তার আগে একটা কথা বলে রাখতে চাই, এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক। আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে, কত বড় মুক্তিযোদ্ধা উনি, একা একটা বাহিনী তৈরি করেছেন, লিড দিয়েছেন, দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। এই বীরত্বের কোনো তুলনা হয় না। আমাদের ইতিহাস যখন লেখা থাকবে, কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে, সেটার জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে। কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন, এটা খুব বাজে। মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না। একজন বয়স্ক মানুষ, একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি, করতে চাই, আর তার মতো মুক্তিযোদ্ধা অকল্পনীয় ব্যাপার। যারা তাদের সাথে গতকাল বলছেন 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি, যত কিছু অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা আর 2-4 জন বাধ্য হয়ে বাকিটা করেছে। এটা কিন্তু উনি বলছেন, আমি পুরো কন্টেন্টটা পড়ি। সমাজটাকে বদলাতে হবে, অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার, আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনা সরকার ছিল, এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানদের জীবনদান আল্লাহ গ্রহণ করুক, সে বিশেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক। মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন। আমার তাই মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন, নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না। কেন বলছি? 2022 সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রথম আলো হেডলাইন, প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ, ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন, উনি ভিড়বেন, এরকম একটা খবর এসছে। এরপর 23 সালে আবার দেখা করেছেন, এবার সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি, বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি। ওনার বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সিদ্দিকী। 23 সালে এসে ঘোষণা করছেন। 22 সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান, তাকে ভেড়ানো হয়নি। উনি আওয়ামী লীগে নেই মানে আপনাকে নেওয়া হয়নি। আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকীর মতো লোক রিডান্ডেন্ট হয়ে গেছে, মানে উনি আওয়ামী লীগ তাকে নেওয়ারও যোগ্য মনে করেনি। এরপর একই সালে, মানে 23 সালে অগস্টের 30 তিনি বলছেন প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় থাকা লাগে, শেখ হাসিনা থাকবে। 23 সালে বলছেন কাদের সিদ্দিকী। সেই কাদের সিদ্দিকী এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রিট, যিনি চুরি সব 90 ভাগ করেছেন, বাকি 2-4 জন বাকিটা করেছে বাধ্য হয়ে। এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা, তো শেখ হাসিনার সাথে 10 বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন? শেখ হাসিনাকে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন? খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি, তাই না? এটা কি বিভৎস প্রতারণা খুব সফট শব্দ, বাটপারি। ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা। ইভেন তিনি, আমি একটা রিপোর্টের ভেতরে আছে, উনি ঐক্যফ্রন্টে 18 সালের নির্বাচন থেকে আটালি ভুল বলে মনে করেন। ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন। ওই সময় ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি 18 সালে ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে। কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে, ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে, রাতে ভোট হয়েছে, সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রাতে সিল মেরে আওয়ামী লীগ নামের দলটার মৃত্যু ঘটে গেছে। সেটা খুব সিগনিফিক্যান্ট ছিল, কিন্তু উনি ওটাকেও সঠিক মনে করেন না। ঐক্যফ্রন্টে থাকা আর কি, নির্বাচনে যাওয়ার কথা না, ঐক্যফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে, কারণ ওনাকে তখন নাকে খত দিতে হবে আওয়ামী লীগের কাছে। তাই উনি কেন ঐক্যফ্রন্টে গেছেন সেটা বিকল্প, দেখা করা, পরিবার নিয়ে যাওয়া, শেখ হাসিনার জন্য জীবন দেয়া, প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন 10 বছর করতেন এবং উনি চেপেই যেতেন যাতে ওনাকে দলে নেওয়া হয়। উনি চেষ্টা করেছেন, এটা আমরা ইনফর্মালি জানি, অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায়। এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল, এত গালিগালাজ শেখ হাসিনাকে কেন? কারণ এখন উনি ভিড়তে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না, সেই সরকারের নজর কাড়ার জন্য। ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই। এই সরকারের মধ্যে কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছেন, করেও এই সরকারে আছেন, এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায়। আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে, এই দেশে এগুলো হয়। কিন্তু কাদের সিদ্দিকীর মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে, উনি ওনার শেখ হাসিনা ওনার বোন বলেন, ওনার বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান,
উনি করুন গিয়ে এদেশে তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই, কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া অ্যাট এনি কস্ট নোংরামি। এবং এইরকম মানুষদের জন্যই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের, তারা আই হেট পলিটিক্স বলে। এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল। রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে, গিয়ে ধান্দাবাজি করতে হবে, এটা তো সত্যি। এটা শুধুমাত্র কাদের সিদ্দিকীর কথা বলছি না, আওয়ামী লীগে থাকা বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে। রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ। এবং এটাও সত্য, দেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না, রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায়। এগুলো ভুল না। আর প্রকাশ্যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা। আমি কাদের সিদ্দিকীর রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই। এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন, কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে, বরং আমরা তার বিচার চাইতে পারি। হি ডিড কোলাবোরেট শেখ হাসিনা। শেখ হাসিনা 10 বছর আরো ক্ষমতায়, উনি 23 সালে বসে যাচ্ছেন কেন? শেখ হাসিনা তার কাছে এত মহৎ সরকার হয়ে গেছে, তো উনিও তো কোলাবোরেটর, ফ্যাসিস্ট এবং মাফিয়ার, ইজন্ট ইট? উনি তার জন্য জীবন দিতে চান। উনি তো আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ, আরো বড় কোলাবোরেটর, তার বিচার হওয়া উচিত। কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফ সুতরা করে ফেলার চেষ্টা করছেন। বিভৎস নোংরামি, রাজনীতির নামে নোংরামি আগামী বাংলাদেশে যেন না চলে। গণত্রাণের 10 কোটি টাকা ব্যাংকে আছে, তার 8 কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। দর্শক, এটি কি পরিমাণ একটি অভাবনীয় কাজ কল্পনা করতে পারেন? বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে? ছাত্ররা তারা টাকা দিচ্ছে উল্টা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল, যেটা আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ছিল, এটা হয়েছে? নাকি ছাত্ররা সবসময় পেয়ে এসছে? কখনো শুনি না কোনো ছাত্র সংগঠন বা ছাত্রদের পক্ষ থেকে উল্টা ত্রাণ তহবিলে টাকা দেয়, তাও 1 কোটি 2 কোটি না, 8 কোটি টাকা। বেশ কিছুদিন থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ত্রাণের টাকা কি হলো, কোথায় গেল, কে পাইলো, কে নিল, এরকম নানান রকম খুচরা মানে সোশ্যাল মিডিয়াতে খবর দেখছিলাম। আমি তখনই বুঝতে পারছিলাম যে এগুলো অর্থ হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে খাটো করা, তাদের ভাবমূর্তি নষ্ট করা। তাদের ভাবমূর্তি নষ্ট করলে অন্যরা সুবিধা হয়, কেননা বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র তারাই আছে যাদের একটা সুনাম আছে। হ্যাঁ, তাদের নামে অনেকে দুর্নাম করেছে, এটা সত্য। তারপরেও যখন নাকি ত্রাণের জন্য ডাকা হলো টিএসসিতে, দেখেছেন তো, পরে তারা বলছে ভাই আমাদের এত ত্রাণ দরকার নেই, এই ত্রাণ পৌঁছে দেওয়ার মতন কোনো গাড়ি ঘোড়া আমাদের নাই, আমাদের এখন দরকার ট্রাক, ট্রাক পাঠান। তো টিএসসি হলো একটা মানে রীতিমতো খাদ্য গুদামে পরিণত হয়েছিল বা ত্রাণের গুদামে পরিণত হয়েছিল। নানা ধরনের মানে গহনা, মানে মহিলারা গহনা পর্যন্ত দিচ্ছে, ভিক্ষুকরা তার সারাদিনের উপার্জিত টাকা দিচ্ছে, রিক্সা চালকরা দিচ্ছে, মানে অভাবনীয় দৃশ্য। তারপরে শুরু হয়ে গেল যে এই টাকা নিয়ে তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা নয় শুরু করছে। এত টাকা কেন, কিভাবে এই অ্যাকাউন্টের টাকা কেন বলা হলো, নানা রকম প্রশ্ন। আজকে দেখেন সেই ত্রাণের টাকা নিয়ে তারা সম্মিলিতভাবে একটা সংবাদ সম্মেলন করেছে এবং এই টাকা কত আসলো, কিভাবে আসলো, সমস্ত অডিট ফার্ম দিয়ে তারা ক্যালকুলেট করেছে। ক্যালকুলেট করে তাদের টোটাল যে টাকা দেওয়াচ্ছে, এখানে দেখা যাচ্ছে গণত্রাণের 9,91,51,213 টাকা 2টি ব্যাংক হিসেবে সংরক্ষিত আছে। এর মধ্যে 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বাকি 1,91,00,000 টাকা দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত জেলাগুলোয় মানুষের জন্য খরচ করা হবে। দেখেন, এখনো পর্যন্ত উত্তরাঞ্চলে যে ওই যে তিস্তার পানি বেড়ে যাওয়ায় যেখানে অনেকগুলো জেলা যে বন্যা কবলিত, সেখানে তারা ত্রাণ তৎপরতা চালাবে। বাংলাদেশে কোন ছাত্র সংগঠন আছে বলেন, কারা আছে যারা ত্রাণ তৎপরতা চালাচ্ছে? কেউ নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অথচ তাদের চরিত্র হননের জন্য কি প্রাণান্ত চেষ্টা। মনে হচ্ছে যেন কত দ্রুত এই যে সার্জিস আলম খারাপ, হাসনাত আব্দুল্লাহ খারাপ, ওই নাহিদ ইসলাম খারাপ, হাসিব মাহমুদ খারাপ, এইগুলো যত দ্রুত আমরা ট্যাগ দিতে পারবো ততই যেন আমরা সফল হবে। এইরকম এক ধরনের আত্মবিনাশী প্রবণতা আমাদের মধ্যে। আমরা একবারও বুঝতে পারছি না যে কত জটিল একটা কাজ এই যে ত্রাণের যে নানা রকম। দেখেন, আমি বর্ণনা পুরোটা পড়লাম যে বলছে যে মোট 11,69,84,420 টাকা তহবিল সংগ্রহ হয়েছিল। 11 কোটি মানে 11.5 কোটি টাকার উপরে। এর মধ্যে 9,85,15,425 টাকা নগদ এবং বাকি টাকা মোবাইল ব্যাংকিং, প্রাইস বন্ড, ডলার ও অন্যান্য মাধ্যমে আসে। এর মধ্যে মোট খরচ হয়েছে 1,78,33,000 টাকা। বর্তমানে ব্যাংক দুটির অ্যাকাউন্টে 9,91,51,213 টাকা আছে। ফজলুল কবির বলছেন এই সংবাদ সম্মেলনে, তারা জরুরি ভিত্তিতে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়েছিলেন, তবে আমরা বলেছি আমরা ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা থাকা উচিত নয়, এতে আইনগতভাবে এর মালিকানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে থাকে না। তারা আমাদের কথা শুনেছেন। সংবাদ সম্মেলনে বলছেন লুৎফুর রহমান যে আমরা এই টাকা দুভাবে খরচ করার সিদ্ধান্ত নিয়েছি। 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়া হবে
ইতিমধ্যে উত্তরবঙ্গের বন্যা কবলিত জেলাগুলোতে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। দেখেন অলরেডি তারা শুরু করে দিচ্ছে। সোমবার রাতে আমাদের 5টা টিম সেখানে গেছে। সেখানে জেলা প্রশাসন ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে। আগামীকাল থেকেই সেটা শুরু হবে। আচ্ছা, ত্রাণ কার্যক্রম স্থগিত করে 14 সেপ্টেম্বর একটি আর্থিক হিসাব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে 11 কোটি। আচ্ছা দেখেন সেখানে কিভাবে বলা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অনেকে গয়না দিয়েছেন, সেগুলো আমরা বিক্রি করে টাকা পেয়েছি। পিএসসিতে ত্রাণ কার্যক্রমের পর থেকে যাওয়া কার্টুন, যেগুলি কার্টুন এবং অন্যান্য সামগ্রী বিক্রি করে সেই টাকা যোগ হয়েছে। এছাড়া এক বস্তা কয়েন ছিল যেখানে 2 লাখ টাকার বেশি হয়েছে। এগুলো আগে গণনা করা যায়নি। এসব কারণে অবশিষ্ট টাকার পরিমাণ বেড়ে গেছে। একজন ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে 30 লাখ টাকার একটা চেক দিয়েছিলেন, কিন্তু অ্যাকাউন্ট না থাকায় তখন আমরা সেটা তুলতে পারিনি। এক ব্যক্তি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছে, চিন্তা করেন। আমরা চাইলে শুরুতেই একটা অডিট রিপোর্ট করে দিতে পারতাম, কিন্তু তাতে স্বচ্ছতা নিরূপণ করা যেত না। আমরা কার্যক্রম শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই অডিট ফার্মের সঙ্গে যোগাযোগ করেছি। তারা সময় নিয়ে কাজটি করে আজ প্রতিবেদন দিয়েছে। এখানে আবু বাকের মজুমদার, আব্দুল কাদের, মাহিন সরকার, হাসিব আল ইসলাম প্রমুখ তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটা কি একটা নজিরবিহীন ঘটনা না, যে এখানে তারা 11.5 কোটি টাকারও বেশি তারা পেয়েছে। এখন তারা বলছে যে 10 কোটি টাকা আছে, বাকি টাকা খরচ হয়েছে, আর এই 10 কোটি টাকার মধ্যে তারা 8 কোটি টাকা দিচ্ছে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে, এবং বাকি টাকা তারা উত্তরাঞ্চলে এখন ত্রাণ মানে তৎপরতা তারা চালাবে। দর্শক, এই জন্য বলি যে হুদাই মানে সোশ্যাল মিডিয়া এই খোঁচাখুচি এই সব সংবাদে বিশ্বাস করবে না, কারণ এই ছাত্রদের হাত ধরে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় দফা স্বাধীন হয়। এটা সবারই মাথায় রাখা উচিত। ফলে বিষয়টা এত ঠুনকো না যে চট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা চাঁদাবাজিতে জড়া যাবে, অনিয়ম জড়া যাবে। তাই যদি করতে, তাহলে তো হাসিনা সরকারের কাছে থেকেই তারা 100-200 কোটি টাকা খেয়ে আন্দোলনকে বিদায় করতে পারতো। করেছে? পারেনি। হাসিনা সরকার চেষ্টা করেনি। ওই দেখেননি মনিরুল ইসলাম যে পুলিশের, তার অফিস পক্ষে ছিল 25 কোটি টাকা নিয়ে রাখছে এই ছাত্র আন্দোলন দমানোর জন্য। তার মানে এদেরকে ঘুষ টুস দিয়ে যদি ম্যানেজ করা যায়। তারপরে ওই হারুন, তার কাছে অফুরন্ত টাকা ছিল না এদেরকে ম্যানেজ করার জন্য, 6 জন তাদের জিম্মায় ছিল না। তারা যদি বলতো আমাদেরকে 10 কোটি টাকা করে দিতে হবে। আজকে আসুন আমরা যে আমাদের সুৎখোর ইউনূস যে বলেছে যে এটি ছিল একটি মেটিকুলাসলি ডিজাইন আন্দোলন। সো ওনার এই মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড বা সুকৌশলে পরিকল্পিত গণহত্যা মূল স্লোগান কি ছিল, এবং এই পরিকল্পিত জেনোসাইডটি উনি কিভাবে সংগঠিত করে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এবং গণহত্যাটি বাংলাদেশে করেছে। আসলে এটি আমরা প্রমাণ সহ তথ্য উপাত্ত সহ আমরা এটি বিশ্লেষণ করি। সো বেসিক্যালি ডক্টর ইউনূসের যে মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড বা সুকৌশলে পরিকল্পিত গণহত্যা মূল স্লোগানটা ছিল যে যত বেশি লাশ পড়বে আন্দোলন তত বেশি তীব্র হবে। মানে ওনাদের টার্গেট ছিল, ফার্স্ট টার্গেট ছিল যে বেশি বেশি লাশ ফেলা, যাতে আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হয়। এবং এই লাশ ফেলাই খুনগুলো টার্গেট করে ডিজাইন করে মেটিকুলাসলি মানে সুকৌশলে পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়েছে। যেমন আমরা যদি দেখি যে প্রথমে যদি দেখি যে আবু সাইদ যে ছেলেটা আবু সাইদ যে ছেলেটা মারা গেল, যে সেই ছেলেটা কিন্তু পুলিশ রিপোর্টে আসছে পুলিশের গুলিতে কিন্তু মারা যায় না। এই ছেলেটি যখন মিছিলের সামনে আসে পুলিশের সাথে, যখন এই ছেলেটি সম্পর্কে অনেক কথা আছে, বা সেটি বলবো না। আমরা কোনো মৃত্যুই আমরা গ্রহণ করি না, বা কোনো মৃত্যুই কাম্য হতে পারে না। সো এই আবু সাইদকে বেসিক্যালি আবু সাইদ যখন পুলিশের সামনে আছে, পুলিশের সাথে যখন ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, তখন আবু সাইদকে পিছন থেকে আঘাত করা হয়। আপনি দেখবেন যে আবু সাইদের পিছন থেকে যখন আঘাত করা হয় তখন তার এই দিক দিয়ে রক্ত পড়তেছিল, এবং পুলিশ কিন্তু এখানে ছোড়াগুলি ছুড়েছিল। ছোড়াগুলিতে আসলে সাধারণত মানুষ মারা যায় না। সো আবু সাইদকে পরিকল্পিতভাবে পিছন থেকে আঘাত করে হত্যা করা হয়েছে, যাতে এই আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হয়, এবং পুলিশ রিপোর্টও সেটি এসেছে। এটা ছিল, এই হচ্ছে ডক্টর ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড। এটা আমাদের সারা বাংলাদেশকে, ছাত্রছাত্রীদেরকে, জনগণকে, সবাইকে অবহিত করতে হবে যে কিভাবে ডক্টর ইউনূস এই গণহত্যা বাংলাদেশে চালিয়েছে, বিএনপি জামাতের সহযোগিতা নিয়ে তাদেরকে ব্যবহার করে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে। তারপরে সেকেন্ডলি আসেন যে মুগ্ধ নামে যে ছেলেটি মারা গেল,
সে এখানে পুলিশের বক্তব্য হচ্ছে ভাষ্য হচ্ছে বা আমরা মিডিয়ার কল্যাণে যেটি দেখেছি ওইখানে ওই সময় কোনো পুলিশের কোনো অবস্থানই ছিল না। তাহলে মুগ্ধ ছেলেটা ওইভাবে কিভাবে পুলিশের গুলিতে মারা গেল? ওইখানে পুলিশের গুলিতে মুগ্ধ ছেলেটা মারা যায় নাই। এই যে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন বলেছেন 7.62 রাইফেল, এটা কোথা থেকে আসলো, কারা ব্যবহার করেছে? এই মুগ্ধকে মারা হয়েছে ওইখানে এই চক্রান্তের অংশ হিসাবে মুগ্ধকে মারা হয়েছে। 7.62 রাইফেল দিয়ে মুগ্ধকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই যে ডক্টর ইউনূসের যেই প্ল্যান, মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইডের যে প্ল্যান, সেই প্ল্যানের অংশ হিসেবে জঙ্গি দিয়ে তাদেরকে খুন করা হয়েছে, মুগ্ধ সহ যারা সাধারণ ছাত্র আছে তাদেরকে হত্যা করা হয়েছে। সো এই হচ্ছে ডক্টর ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড। তারপরে এই ডিজাইন জেনোসাইডের অংশ হিসাবে আরও যে কাজটি করেছে যে পুলিশ প্রশাসনের মধ্যে ভয়ভীতি দেখানোর জন্য এবং সারা বাংলাদেশে আতঙ্ক ছড়ানোর জন্য সিরাজগঞ্জে দেখেছে না যে আপনারা পুলিশ ফাঁড়িতে হামলা করে 13 জন পুলিশ অফিসারকে সদস্য সহ অফিসারদেরকে হত্যা করা হয়েছে। ওইখানে একজন গর্ভবতী নারীও ছিলেন। সো এই কাজটি এখানে ব্যবহার করা হয়েছে শিবির এবং জঙ্গিদেরকে। সো ওনার এই ডিজাইনের পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্যে ভাগ করা ছিল যে কোথায় কে কিভাবে দায়িত্বগুলো পালন করবে। সো এখানে শিবিরকে আর জঙ্গিদেরকে, হিজবুত তাওহীদ সহ জঙ্গিদেরকে ওনারা ব্যবহার করেছে। ব্যবহার করে এই সিরাজগঞ্জের পুলিশ ফাঁড়িতে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। তারপরে ওনারা যেটি করেছেন, ওনাদের আরেকটা ডিজাইন টার্গেট ছিল যে জেলখানাগুলোতে আক্রমণ করা হবে, হামলা করা হবে। হামলা করে এখানে যে চিহ্নিত বড় বড় সন্ত্রাসী এবং জঙ্গি তাদেরকে ছিনিয়ে নেওয়া হবে, কারণ তারা সাহসী এবং প্রশিক্ষিত এবং তাদের চেইন অফ কমান্ড আছে। তাহলে বাংলাদেশে আরো গণহত্যা চালানো যাবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলখানায় দেখবেন যেমন নরসিংদী জেলখানায় হামলা করে এখান থেকে জঙ্গি সহ, দাগী আসামি সহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে এখান থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। নিয়ে তাদেরকে এখান থেকে অস্ত্রগুলো লুট করা হয়েছে। তাদেরকে এই অস্ত্রগুলো ব্যবহার করে বাংলাদেশে নাশকতা এবং গণহত্যা করা হয়েছে। এটা ছিল তার একটা ডিজাইন, মেটিকুলাসলি ডিজাইন গণহত্যার একটা অংশ। তারপরে আপনারা যদি দেখেন যে সারা বাংলাদেশে একসাথে 560টি পুলিশ ফাঁড়ি লুট করা হয়েছে। সো এই পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে যত অস্ত্র ছিল অ্যাটাক করে, হামলা করে, লুট করে অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে। সো বেসিক্যালি তাদের উদ্দেশ্য ছিল তাদের কাছে যেন যে অস্ত্র আছে তাদের অস্ত্র সরবরাহ ভান্ডার আরো বৃদ্ধি করার জন্য এই মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইডের অংশ হিসাবে তারা বাংলাদেশের পুলিশ ফাঁড়িগুলোতে একসাথে অ্যাটাক করে এবং ওইখান থেকে সবগুলো অস্ত্র ছিনিয়ে নেয়। তখন এই অস্ত্রগুলো এই যে ডক্টর ইউনূসের যেই পরিকল্পনা বাস্তবায়নকারী অংশ জঙ্গি, জামাত, শিবির এবং বিএনপির সন্ত্রাসী যারা ছিল তাদের কাছে অস্ত্রগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়, দিয়ে সারা বাংলাদেশে একসাথে অ্যাটাক করা হয়। তারপরে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে দেখেন যে ডক্টর ইউনূসের এই যে মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড, এটার পরিকল্পনা কিন্তু অনেক আগে থেকে ছিল, অনেক আগে থেকে, এবং সুন্দরভাবে সেটা নিজেই বলেছে কিভাবে এটা ছিল। তারই ধারাবাহিকতায় আপনারা দেখবেন যে যখন ছাত্রলীগের বিভিন্ন মিছিল হতো বা বিভিন্ন জায়গায় যখন ঝামেলা হতো তখন কতিপয় ছাত্র হেলমেট পরে ওইখানে গিয়ে আক্রমণ করত। ভালো একটি ছাত্রলীগের একটি সমাবেশ, মিছিল, এগুলাকে ধ্বংসাত্মক কার্যকলাপে রূপ দিত। আমরা নিজেরা অবাক হয়ে যেতাম, ছাত্রলীগ অবাক হয়ে যেত যে এটা কিভাবে হলো। তা আসলে বেসিক্যালি এখানে এই যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক সেটা জনগণের সামনে উন্মোচন করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে যে বেসিক্যালি শিবির ছাত্রলীগের মধ্যে প্রবেশ করেছিল। তো এটা আমরা বারবার বলতেছিলাম যে শিবির এইভাবে সারা বাংলাদেশে তাদের কার্যক্রমগুলো, ধ্বংসাত্মক কার্যক্রমগুলো চালাচ্ছে। তো এটাই প্রমাণ করে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক যে তারা কিভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে গিয়ে হেলমেট পরে তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাতো। সরি আবরার ফাহাদ, তুমি দেখে যেতে পারোনি যে শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে আন্দোলন চাঙ্গা করার জন্য তোমাদেরকে এভাবে হত্যা করলো। এ দেশ ও জাতি তা জানতে পারেনি। সো এইভাবে তাদের প্ল্যান ছিল
যে বাংলাদেশে যত খুন করা যাবে, যত হত্যা করা যাবে, তত এই আন্দোলনের সফলতা পাওয়া যাবে। সো এটা ছিল মূলত ডক্টর ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইডের অংশ। সো প্রিয় দেশবাসী, প্রিয় সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর যে যে প্রান্তে আছেন, আপনারা দেখেছেন, আপনারা প্রমাণসহ এবং ইউনূসের ভাষ্য থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাধারণ সম্পাদকের কার্যকলাপ থেকে আপনারা দেখেছেন যে কিভাবে সুপরিকল্পিতভাবে বাংলাদেশে একটি গণহত্যা চালিয়ে একটি নির্বাচিত সরকারকে সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করে এই বাংলাদেশকে আজকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সবার কাছে আহ্বান করব, সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা এ দেশকে রক্ষা করি। এবং পাশাপাশি আরেকটি কথা বলবো, বাংলাদেশে দুর্নীতির কিন্তু কোনো স্থান হবে না। এটা স্বেচ্ছায় হোক, দুর্নীতি আমরা বরদাস্ত করব না। আসুন সকলে মিলে আবার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী দেশে পরিণত করি এবং ডক্টর ইউনূসের মতো এইসব গণহত্যাকারীদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আরেকটি আন্দোলনের মাধ্যমে এই সৎখুর গণহত্যাকারী ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।